তাই তো? এখন এই ছেলে, ধরে নিলাম এটা ছেলে হবে। এই জাইগোটটা আস্তে বড় হয়ে একটা ছেলে হওয়ার কথা, কিন্তু জাইগোটটা আস্তে আস্তে বড় হওয়ার কোন একটা পর্যায়ে এসে দুই ভাগ হয়ে গেল, দুভাগ হয়ে দুটাই বড় হচ্ছে। এখন একটার বদলে দুইটা এমব্রায়ো হবে, তার মানে দুইটা বাচ্চা হবে। এই দুইটা বাচ্চা কি একটা ছেলে একটা মেয়ে হবে, না দুইটাই ছেলে হবে, না দুইটাই মেয়ে হবে? আমি কি আছি তোমাদের সাথে? ইয়েস স্যার আছে। বলো, ভুল হতে পারে, অসুবিধা নাই, এটা ডিসকাশন। স্যার মেয়ে, স্যার মেয়ে আইডেন্টিক্যাল টুইন হওয়ার পসিবিলিটি বেশি স্যার। কেন? লজিকটা বলো। স্যার লজিক হচ্ছে গিয়ে স্যার জেনুইনলি মেয়েদের তো এক্স থাকে আর ছেলেদের তো এক্স ওয়াই দুইটাই থাকে। হ্যাঁ, প্রবাবিলিটি প্রবাবিলিটি ভাবে কাউন্ট করলে স্যার এক্স হচ্ছে গিয়ে বেশি হয়। সো দ্যাটস ওয়াই স্যার বললাম। না আমরা তো এখানে বলছি না যে ছেলে হবে নাকি মেয়ে হবে। ধরো ফার্টিলাইজেশন হলো, সেই ফার্টিলাইজেশনের যে বেবিটা হওয়ার কথা, আইদার ছেলে হওয়ার কথা তোমার মেয়ে হওয়ার কথা, তাই তো? জি স্যার। এখন ওই একটা জাইগোট বড় হতে হতে একটা সময় দুভাগ হয়ে গেছে, দুভাগ হয়ে দুটাই দুটাই তোমার হয়েছে, বেবি হিসাবে আসবে পৃথিবীতে। তখন কি তারা একই রকমের থাকবে না ভিন্ন রকমের হবে? একই রকমও থাকতে পারে স্যার, ভিন্ন রকমও থাকতে পারে। না, আনসার হলো একই রকমই থাকবে। কেন? একই রকম। কেন? ব্যাখ্যা দেই, ব্যাখ্যাটা দেখো তাহলে তুমি বুঝতে পারবে যুক্তিটা কি। সেটা হলো, একটা এগ এসছে আর একটাই স্পার্ম তাকে ফার্টিলাইজ করতে পেরেছে, তাহলে কম্বিনেশনটা কি হলো? যে ওই একটা মানে এগ থেকে, এগে ধরো এক্স তো সবসময় থাকবে বললাম, ওয়াই এ ধরো কি, মানে সরি, স্পার্মে ওয়াই আছে, তাহলে এখন ফার্টিলাইজেশনের কম্বিনেশন হলো এক্স এবং ওয়াই, তার মানে ছেলে হবে। এখন এটা যদি, এই যে জাইগোট ফর্ম করেছে, এটা যদি কোনো স্প্লিট না হতো, দুই ভাগ না হয়ে দুইটা না হতো, তাহলে তো ওই একটাই থাকতো, সে একটা তো ছেলেই হতো। এখন ওই একই মেকআপ, মানে একই কম্বিনেশন, সেটাই তো স্প্লিট করে, কম্বিনেশন তো ওটাই আছে, এক্স এবং ওয়াই কম্বিনেশনই আছে, একই জিনিস। তাহলে বাবার যে ক্রোমোজোমটা শুরুতে ফার্টিলাইজ করেছে, মায়ের যে ক্রোমোজোমটা শুরুতে ফার্টিলাইজ করেছে, এটাই তো দুভাগ হয়ে গেছে, তার মানে একই জিনিস দুভাগ হয়েছে। ধরো তুমি একটা কেক, একটা ধরো বার্থডে কেক, সেটা কি করলে, জাস্ট ধরে নিলাম জাস্ট ভ্যানিলা কেক বা চকলেট কেক, মানে একটা ইসে ফ্লেভারেরই আছে, একটা টেস্টেরই আছে। তুমি কি করলে ওখান থেকে একটা স্লাইস নিলে, তা তোমার কেকের যে টেস্ট, আমি যদি আরেকটা স্লাইস নিই একই তো টেস্ট পাবো, কারণ একই জিনিস থেকেই আসে, একই জিনিস। এখানেও তাই। তাহলে কি হলো, একটা স্প্লিট করে দুভাগ হয়েছে এবং সেটা দুটোই বাচ্চা হয়েছে, তাহলে একই বাচ্চা হবে, একই ধরনের বাচ্চা হবে। অর্থাৎ ছেলে হলে ছেলেই হবে, তাদের চেহারাও মিল থাকবে, মেয়ে হলে মেয়েই হবে, তাদের চেহারাও মিল থাকবে। কেন মিল থাকবে? কারণ ওই যে আমরা একটা কেকের কথা বললাম, ধরো একটা বার্থডে কেক, সেটাকে দুভাগ করে, তাহলে তুমি যে অংশটা খাবে সেটারও যে কম্পোজিশন আছে বা যেরকম টেস্ট, ঠিক আরেকটা অংশ যে পাবে, একই কম্পোজিশন, একই রকমের। দুইটা টেস্ট কিন্তু ভিন্ন না, একই। ঠিক একইভাবে এখানেও একই জিনিসই দুভাগ হয়ে গেছে, তাহলে দুটাই ছেলে হলে দুটাই ছেলে, মেয়ে হলে দুটাই মেয়ে, এবং তাদের চেহারা মিল থাকবে। এই সিচুয়েশনটাকে আমরা বলি আইডেন্টিক্যাল টুইন। আইডেন্টিক্যাল কথাটা মানে হুবহু এক। ক্লিয়ার এটা? আইডেন্টিক্যাল জি টুইন স্যার। তাহলে কাকে বলে? জি স্যার। ওকে, এবার আসো নন আইডেন্টিক্যাল টুইন। নন আইডেন্টিক্যাল টুইন কি? আমরা আগের দিনও আলোচনা করেছি, আজকেও আলোচনার অংশ হিসেবে এটা, একজন অ্যাডাল্ট ফিমেল স্বাভাবিকভাবে প্রতি 28 ডেজে একটা করে এগ তৈরি করে, ম্যাচিউর হয়, একটা করে এগ বা একটা করে ওভাম ম্যাচিউর হয়। অন দ্য আদার হ্যান্ড আমরা কি বলেছি, একজন মেল মিলিয়ন্স অফ স্পার্ম সে প্রডিউস করতে পারে। তাহলে ওই এগটাকে ফার্টিলাইজ করার জন্য মোর দ্যান ওয়ান তোমার স্পার্ম কিন্তু ওখানে আছে, কিন্তু একটাই মাত্র স্পার্ম ফার্টিলাইজ করতে পারবে। এখন এগ আছে কয়টা? একটা। কোনো কারণে ওই ফিমেলের হরমোনাল কারণ থাকতে পারে, মেডিকেশনের কারণ থাকতে পারে, অনেক কারণ থাকতে পারে, তার
একটার বেশি এগ তৈরি হয়েছে, একটার বেশি ওভাম তৈরি হয়েছে। স্পার্ম কি একটা আছে না একের অধিক আছে? একের অধিক। এখন এগ কয়টা, একটা না একের অধিক? একের অধিক। তাহলে কি দুইটা এগকে সে ফার্টিলাইজ করতে পারবে স্পার্ম? কারণ একাধিক স্পার্ম তো রয়েই গেছে ওই ফেলোপিয়ান টিউবে। ওই ফেলোপিয়ান টিউবে মোর দ্যান ওয়ান ওভাম বা এগ আছে। তাহলে সেই মোর দ্যান ওয়ান ওভাম বা এগ সেটা কি করতে পারবে, ওটাকে ফার্টিলাইজ করতে পারবে। তাহলে বাচ্চা কয়টা হবে? দুইটা বাচ্চা হবে। এখন আসো, ওই যে মাদারের যে ওভাম, সেখানে তো সবসময় এক্স থাকে, সেটা ফিক্সড। এখন বাবার এই যে স্পার্ম, সেটা কি থাকতে পারে, কম্বিনেশন কি হতে পারে? প্রথম যে এগ নাম্বার ওয়ান যেটা, সেটাতে ধরো এক্স স্পার্ম যে ফার্টিলাইজ করলো, তাহলে এই কম্বিনেশনটা হলো কি এক্স এক্স, তার মানে কি মেয়ে। সেই স্পার্মের কম্বিনেশন ধরো ওয়াই। এখন এই জাইগোটের কম্বিনেশন হলো এক্স ওয়াই, তাহলে কি হবে, এটা ছেলে। তাহলে একই সাথে দুইটা ওভাম স্পার্ম দ্বারা ফার্টিলাইজ হলো, দুইটা স্পার্ম দ্বারা ফার্টিলাইজ হলো, একটা হলো এক্স এক্স কম্বিনেশন, একটা হলো এক্স ওয়াই কম্বিনেশন। এখন দুইটাই পৃথিবীতে আসছে, দুইটাই বাচ্চা হয়েছে। এখন বাচ্চা দুইটা কি কি হবে? বাচ্চা দুইটা কি হবে? দুইটাই ছেলে হবে না মেয়ে হবে, নাকি ছেলে মেয়ে হবে? একটা ছেলে হবে একটা মেয়ে হবে। এক্স্যাক্টলি, একজন ছেলে হবে একজন মেয়ে হবে। কেন? কারণ দুই কম্পোজিশন ভিন্ন। আচ্ছা, এবার আসো, একটা ছেলে একটা মেয়ের কথা বললাম, এইটাকে বলে নন আইডেন্টিক্যাল টুইন। কি বলে এটাকে? নন আইডেন্টিক্যাল টুইন। কথাটার মানে কি? তারা টুইন কিন্তু তারা এক না, দেখতে এক না। আচ্ছা, আবার আসো, ধরো ওই দুইটা এগ ফার্টিলাইজ করলো, দুইটাই তোমার ভিন্ন ভিন্ন স্পার্ম দ্বারা, এবং কিন্তু তাদের কম্পোজিশন হচ্ছে স্পার্ম দুইটাই ওয়াই। অর্থাৎ প্রথম যে জাইগোটটা তৈরি হলো তারও কম্পোজিশন হচ্ছে, কম্বিনেশন হচ্ছে এক্স ওয়াই। পরের যেটা হলো সেটা কম্বিনেশন হলো এক্স ওয়াই। তাহলে কিন্তু দুইটাই বাচ্চাই ছেলে হবে, কিন্তু তারপর তাদের চেহারা মিল থাকবে না। এখন তুমি বলতে পারো স্যার কেন মিল থাকবে না? মিল থাকবে না সেটা একটা এক্সাম্পল হিসেবে যদি বলি, ধরে নাও যে তোমরা দুই ভাই, বাবা মা তো একই বাবা মা, তারপর দুইজনের চেহারা কি একদম 100% মিল? দুইজনের চেহারা কিন্তু 100% মিল নেই, কিছুটা মিল আছে, কিন্তু অনেক কিছু অমিল আছে। না, তোমাদের চেহারা কিছুটা মিল আছে কিন্তু অনেকখানি আবার অমিল আছে। হাইট থেকে শুরু করে স্কিন কালার, কমপ্লেকশন বলো, হেয়ারের বলো, কম্বিনেশন বিভিন্ন রকমের। ঠিক একইভাবে এখানে দুইটা স্পার্ম, তার মানে ওই দুইটা স্পার্মের মধ্যে, ভিন্ন ভিন্ন স্পার্মের মধ্যে কম্পোজিশনটা ভিন্ন, কম্বিনেশনটা ভিন্ন। দুইটা স্পার্মেরও, সরি, এগেরও ওভামেরও কম্বিনেশন ভিন্ন, যে কারণে ভিন্ন ভিন্ন কম্বিনেশন মিলে যদিও দুইটা হচ্ছে এরকম হয়েছে যে একটা এক্স একটা ওয়াই, একটা এক্স একটা ওয়াই, তারপরও এই ভিন্ন ভিন্ন এক্স এবং ওয়াই এ কম্বিনেশন ভিন্ন হওয়ার কারণে তাদের চেহারায় কিছুটা মিল থাকবে কিন্তু বাকিটা অমিল থাকবে। তখন দেখা যায় দুইজনই যদি বোন হয়, মানে টুইন বোন হয়, কিন্তু তাদের চেহারায় মিল নাই, সেটাকে বলে নন আইডেন্টিক্যাল টুইন। যদি দুইজনই ভাই হয় টুইন কিন্তু চেহারা মিল নাই, তখন তারা হবে নন আইডেন্টিক্যাল টুইন। ক্লিয়ার হয়েছে? তাহলে কম্বিনেশন কি কি হতে পারে? টুইন হতে পারে, সেটা আইডেন্টিক্যাল টুইন হতে পারে, নন আইডেন্টিক্যাল টুইন হতে পারে। অর্থাৎ আইডেন্টিক্যাল হবে তখনই যখন দুইটা বাচ্চা একই জেন্ডারের হবে এবং তাদের চেহারায় হুবহু মিল থাকবে, এবং সেটা ব্যাখ্যা অলরেডি দিলাম যে জাইগোট হওয়ার পরে যদি ওটা স্প্লিট করে, কারণ কম্বিনেশন ওই একই ছিল, ওইটাই ভাগ হয়ে গেছে, সেই জন্য আইডেন্টিক্যাল। আর যদি আলাদা করে ফার্টিলাইজ হয়, একাধিক ওভাম রিলিজ করেছে, একাধিক স্পার্ম সেটাকে ফার্টিলাইজ করেছে, যদিও যদি এমনও হয় যে দুটোই বাচ্চাই ছেলে, তারপরে তাদের চেহারা মিল থাকবে না, এটাকে আমরা বলবো নন আইডেন্টিক্যাল টুইন।
দুইটা ছেলে হলেই আইডেন্টিক্যাল বলবো ব্যাপারটা এরকম না, দুইজন মেয়ে হলেই আইডেন্টিক্যাল বলবো এমনটা না। তাদের এরকম সিচুয়েশন হলে নন আইডেন্টিক্যাল বলবো, অর্থাৎ ভিন্ন ভিন্ন স্পাম, ভিন্ন ভিন্ন ওভাম যদি ফার্টিলাইজ করে একসাথে তারা পৃথিবীতে আসলেও তারপরেও তারা নন আইডেন্টিক্যাল টুইন। দেন আমরা আসি এই অরিজিন অফ লাইফ, অর্থাৎ কিভাবে জীবন তৈরি হয়েছে, আস্তে আস্তে করে পরিবেশটা কেমন চেঞ্জ হলো, সেই জিনিসগুলো আমরা দেখব। এত পরেও যদি কেউ জয়েন করে তাহলে তো বিপদের কথা। নাজিয়া সুলতানা, ওকে। স্যার আমার অ্যাটেন্ডেন্সটা কি দিয়েছেন? ক্লাসের তুমি কি শুরুতে আমি আসছি। হ্যাঁ, তুমি কি আমরা যখন রোল কল করেছি তখন কি বলেছিলে? জি জি জি। তাহলে তাহলে দেওয়া হয়েছে। ওকে। ওকে, অরিজিন অফ লাইফ, সেখানে আমরা ব্যাপারটা হলো এরকম যে পৃথিবীর শুরুর দিকে কি হয়েছে, শুরুর দিকে তোমার অনেক গরম ছিল, এক্সপ্লোশন হয়েছে, এত টেম্পারেচার এত হাই ছিল, তখন তোমার কি করা যায়নি, তখন কোনো লাইফ বা লিভিং সিস্টেম সেখানে থাকতে পারার কথা না এবং ছিল না। আস্তে আস্তে করে ঠান্ডা হয়েছে, আস্তে আস্তে করে কি হয়েছে তোমার এই লিভিং সিস্টেম। আচ্ছা, বাই দ্য ওয়ে আমি একটু ইনফরমেশন শেয়ার করে রাখি। ব্যাপারটা এরকমও হতে পারে কোনো কারণে আইবির সিকিউরিটি কারণে লগ ইন করতে সমস্যা হচ্ছিল, তখন আমি কিন্তু আবার একটা নতুন লিংক ক্রিয়েট করে তোমাদের সাথে শেয়ার করেছি। এমনও হতে পারে 1 ঘন্টা পরে এটা আবার হয়ে যেতে পারে, যেহেতু এটা পেইড না। সেরকমটা যদি হয় তাহলে আমি আবার নতুন একটা লিংক কিন্তু শেয়ার করব, সাথে সাথে ওটাতে জয়েন করবে। এনিওয়ে আমরা আসি তাহলে। স্যার একজন জয়েন হতে চাচ্ছিল স্যার, জয়েন রিকোয়েস্ট। হতে চাচ্ছিল, ওকে জয়েন করলাম। অ্যাটেন্ডেন্সটা নিলে ভালো হয় স্যার। অ্যাটেন্ডেন্সটা নিলে ভালো, ক্লাস শেষ হোক। স্যার অনেক তো সময় বলো, অ্যাটেন্ডেন্স খুব একটা ইস্যু না যদি তুমি পরে ক্লাসগুলো করো, কারণ অ্যাটেন্ডেন্স আমি কনসিডার করব ফাইনালি, 2টা ক্লাস আমি কনসিডার করব। কিন্তু যেটা হয় অ্যাটেন্ডেন্স বেশি যদি তুমি অ্যাবসেন্ট থেকে থাকো, তখন তোমার দেখা যায় ড্রপ আউট হয়ে যায়। ঠিক আছে স্যার আমাদের Anyway, তো অলরেডি এর ড্রপে 3টা মিস আছে। বলো 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 আরেকবার, ড্রপে কি হয়েছে? আমাদের আমরা তো এর ড্রপে আসছি না, আমাদের তো 3টা মিস আছে ক্লাস। 3টা না 2টা মিস আছে, 2টা মিস আছে। তো তাতে অসুবিধা নাই, তাতে অসুবিধা নাই, কারণ হলো ইনফ্যাক্ট সেই হিসাবে 2টা না একটাই, কারণ বুধবার ক্লাস তো হয়নি, শুধু সোমবার একটা ক্লাস, একটাই, রাইট। এবং আমি যেটা করেছি, আমি তো বলেছি যে তোমাদের যাতে ওইটার জন্য নাম্বারে কোনো অসুবিধা না হয়, সেই জন্য আমি কনসিডার করব, আমি 2টা পর্যন্ত কনসিডার করব। ওকে, তাহলে যেটা ঘটনা, আস্তে আস্তে করে পৃথিবী ঠান্ডা হলো, ঠান্ডা হওয়ার পরে জীবনের উৎপত্তি হলো, অর্থাৎ লিভিং সিস্টেম আস্তে আস্তে করে পৃথিবীতে আসা শুরু করলো। কিন্তু শুরুর দিকে যে লিভিং সিস্টেম তারা খুবই সিম্পল অর্গানিজম ছিল, তাদের মানে খুবই কমপ্লেক্সিটি তেমন একটা ছিল না। তো আস্তে আস্তে করে কমপ্লেক্স অর্গানিজম তোমার তৈরি হলো। অর্গানিজম কথাটা মানে হলো যে আমরাও ধরো অর্গানিজমের মধ্যে পড়ি, বাট নর্মালি আমরা অর্গানিজম বলতে বুঝি হচ্ছে রোগ জীবাণু এই টাইপের বুঝি, বাট বায়োলজির ভাষায় অর্গানিজম হচ্ছে সব লিভিং সিস্টেমই হচ্ছে অর্গানিজম। তো আমরা এই যে বায়োলজি নিয়ে আলোচনা করব, সেই বায়ো এবং লোগাস বা লজি, এই কথাগুলো মিনিং কি? বায়ো কথাটা এসে বায়োস থেকে, যার মিনিং হচ্ছে লাইফ, আর লজি কথাটা এসে লোগাস থেকে, যেটা মানে হচ্ছে স্টাডি করা। তাহলে বায়োলজি কথাটা মানে হলো যে আমরা এই লাইফ নিয়ে স্টাডি করব। তো যে কথাটা বলছিলাম যে শুরুর দিকে খুব সিম্পল অর্গানিজম ছিল, সেরকম একটা সিম্পল অর্গানিজমের এক্সাম্পল হলো ব্যাকটেরিয়া। তোমরা ব্যাকটেরিয়ার নাম শুনেছো। এটা আমরা যদি দেখি যে এটার মধ্যে একটা সেল হওয়ার মিনিমাম 3টা শর্ত থাকতে হবে। তাহলে সেল কাকে বলি? সেল বলি হচ্ছে ইউনিট অফ দ্য লাইফ, একটা জীবনের ইউনিট। ধর একটা বিল্ডিং এর ইউনিট কি? ইটের ব্লক।
এক একটা ইট জোড়া লাগিয়ে সেটাকে আরো মজবুত করার জন্য ইস্পাত ব্যবহার করি, অর্থাৎ রড ব্যবহার করি, এভাবে করে একটা বিল্ডিং তৈরি করা হয়। ঠিক একইভাবে আমাদের শরীর তৈরি এরকম অসংখ্য সেল দিয়ে। তাহলে সেলটাকে কি বলা হয়? ইউনিট অফ দ্য লাইফ। এখন একটা সেল হওয়ার বৈশিষ্ট্য মিনিমাম 3টা জিনিস থাকতে হবে। সেটা কি? একটা বাউন্ডারি থাকতে হবে, এবং তার জেনেটিক ম্যাটেরিয়াল থাকতে হবে। জেনেটিক ম্যাটেরিয়াল বলতে কি মিন করে? তার ডিএনএ বা আরএনএ থাকতে হবে, আর কি? তার সাইটোপ্লাজম। তাহলে আমি যদি একটা সেলকে একটা ডিমের সাথে তুলনা করি তোমাদের বোঝার জন্য, তাহলে ডিমের যে একটা বাউন্ডারি আছে সেটা থাকতে হবে। ডিমের ভিতরে যে কুসুম যেটাকে বলি সেটাকে আসলে নিউক্লিয়াস বলা হয়, কিন্তু সব সেলের মধ্যে যে এরকম কুসুম থাকবে বা নিউক্লিয়াস থাকবে তা না, কিন্তু ওই কুসুমের মধ্যে বা নিউক্লিয়াসের মধ্যে কি আছে? ডিএনএ বা আরএনএ আছে, সেটা থাকতে হবে সবার। আর একটা কি? ডিমের যে সাদা না, ঠিক ট্রান্সপারেন্ট অংশ যেটা জেলির মতো, সেটাকে বলি আমরা সাইটোপ্লাজম। 3টা জিনিস থাকতে হবে। কি? বাউন্ডারি, তারপর জেনেটিক ম্যাটেরিয়াল, আর কি? ওই সাইটোপ্লাজম থাকতে হবে। তাহলে এটারও দেখো, এই যে এটা বাউন্ডারি, ভিতরে যে ব্লু কালার যেটা দেখো ওটা থকথকে একটা ইয়ে থাকবে, সেটা সাইটোপ্লাজম। আর এই যে পেঁচানো সুতার মতো যেটা দেখতে পাও সেটা হলো তোমার কি? সেটা হলো তার ডিএনএ। আরএনএও থাকতে পারে, কিন্তু এটা হচ্ছে ডিএনএ। তাহলে এই 3টা জিনিস তা থাকতেই হবে, থাকলে তাকে সেল বলতে পারবো। তাহলে এইখানে দেখো, আবার আমরা পরে যে বললাম কমপ্লেক্স অর্গানিজম হয়েছে, সেই কমপ্লেক্স অর্গানিজমের ক্ষেত্রে আরো অনেক অনেক কিছু থাকবে, যেটা আমরা একটু পরেই দেখবো, পরের স্লাইডে দেখবো। তো এইখানে দেখো যে তার কিন্তু কোনো নিউক্লিয়াস নাই, বাট তার কিন্তু ডিএনএ আছে, যে কারণে এটাকে সেল বলছি। তাহলে ব্যাকটেরিয়া এরকম একটা প্রিমিটিভ সেল, আদি কোষ, বা যেটা একদম অরিজিনাল, মানে অরিজিনাল বলছি, অরিজিনে পৃথিবীর যখন জন্ম হয়েছে তখনই আস্তে আস্তে করে যখন এক্সপ্লোশন হয়ে ঠান্ডা হলো, তখন তারা ইভলভ করতে পেরেছে, তখন তারা উদ্ভব হতে পেরেছে। পরবর্তীতে কি হয়েছে? আরো কমপ্লেক্স অর্গানিজম সেরকমটা আসলো, যেমন হিউম্যান। তারও আগে অন্যান্য কমপ্লেক্স অর্গানিজম এসে আমাদের মধ্যে দেখো, এই যে এটা একটু একটা ডিমের ধরো অর্ধেকটা মাঝখানে কাটা, তাহলে তুমি যদি এরকমটা দেখো ডিমটা, তাহলে নর্মাল এমনি যেটা নর্মাল ডিম, অর্থাৎ বয়েল করা না, সেটা তো কাটতে পারবে না, মানে ভেঙে যাবে। তাহলে তুমি যদি ওরকমটা দেখতে পারো তাহলে এরকম ধরো দেখা যাবে, কিন্তু ওটা খালি চোখে কিন্তু দেখা যাবে না। তাহলে আমাদের সেলের মধ্যেও কি এরকম নিউক্লিয়াস আছে, তারপর হচ্ছে তোমার গলজি বডিজ আছে, মাইটোকন্ড্রিয়া আছে, এরকম অনেক অনেক কিছু আছে। তাহলে ওদের থেকে আমাদের সেল, তারপর ঠিক একইভাবে প্ল্যান্ট সেল, এগুলো হচ্ছে অনেক বেশি কমপ্লেক্স। তাহলে আমাদেরটাও কমপ্লেক্স, প্ল্যান্টেরটাও কমপ্লেক্স। ওদেরটাকে বলে হচ্ছে প্রোক্যারিওটস বা প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক কথাটা মানে হলো আদি কোষ, সেল মানে কোষ, আর প্রোক্যারিওটস মানে হচ্ছে আদি, মানে একদম অরিজিনাল অবস্থায়, খুবই সিম্পল অবস্থায় যেটা সেটা। আর আমাদেরটা হলো ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেল কথাটা মানে হচ্ছে প্রকৃত কোষ, মানে একটা প্রকৃত কোষে যা যা লাগবে সবই এখানে আছে। ধরো আমাদের দেশে রাইস কুকার পাওয়া যায়, খুব কম দামে রাইস কুকার পাওয়া যায়, কি খুবই সিম্পল অপশন, তুমি বাটন টিপ দিবে, রান্না হবে, শেষ হয়ে যাবে, একটু ওয়ার্ম থাকবে এই। কিন্তু তুমি ভালো মানের রাইস কুকার কিনবে, সেখানে দেখবে অনেক ধরনের অপশন আছে। ঠিক একইভাবে সেটা কিন্তু অনেক কমপ্লেক্স। তো একইভাবে ব্যাকটেরিয়ার মধ্যে খুবই অল্প কিছু সিস্টেম আছে, অল্প কিছু জিনিস আছে, যে কারণে তার কমপ্লেক্সিটি খুব লোয়ার। আমাদের ক্ষেত্রে কমপ্লেক্সিটি অনেক হায়ার, যে কারণে আমরা অনেক অনেক কিছু আমাদের মধ্যে আছে যেটা ব্যাকটেরিয়ার মধ্যে নাই। তাহলে আমরা, তারপর প্ল্যান্ট সেল, এরা হলো কি ইউক্যারিওটস, প্রকৃত কোষ। তাহলে প্ল্যান্ট সেল এবং অ্যানিমাল সেল, এই দুটোর মধ্যেও আবার কিছু তফাৎ আছে, পরবর্তীতে আমরা আলোচনা করব। তারপরেও এখানে যদি দুই একটা ইসের কথা বলে থাকি, তার একটা হলো যে গাছের পাতা সবুজ, কিন্তু আমাদের কখনোই কোনো সেল কিন্তু এরকম সবুজ না। কারণটা কি? কারণটা হলো এই প্ল্যান্ট সেলের মধ্যে কি আছে, প্ল্যান্ট সেলের মধ্যে আমি কার্সারটা একটু মুভ করাচ্ছি, তোমরা কি দেখতে পাচ্ছ? Yes, sir. Yes, sir. Yes, প্ল্যান্ট, sir. এটাকে কি বলে? Plasma membrane. না, এটাকে বলে এই যে সবুজ রঙের যেটা, প্লাস্টিড স্যার, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। তাহলে এই যে ক্লোরোপ্লাস্ট বলে, ওদের মধ্যে আছে। ক্লোরোপ্লাস্টের মধ্যে কি থাকে? ক্লোরোফিল থাকে। ক্লোরোফিলের রং সবুজ, যে কারণে গাছের পাতা সবুজ দেখায়, এবং সূর্যের আলো ব্যবহার করে ওরা খাবার তৈরি করতে পারে, যেটা আমরা পারি না। দেন ওদের মধ্যে কি আছে? ওদের মধ্যে
দেখো একটা বড় ভ্যাকুল আছে, ভ্যাকুল মানে হচ্ছে একটা কোষ গহ্বর, একটা ফাঁকা জায়গা। এই দেখো আমি কার্সারটা নাড়াচ্ছি বা আমার কার্সারটা যেখানে আছে সেখানে, এটাকে বলে কি সেন্ট্রাল ভ্যাকুল। আমাদের মধ্যে ছোট ছোট আছে কিন্তু ওরকমটা বড়টা নাই। দেন কি, দেন হলো ওদের সেল ওয়াল আছে। কিছুক্ষণ আগে কেউ একজন সেল মেমব্রেন বলেছো, এই সেল মেমব্রেনের বাইরে একটা সেল ওয়াল আছে, যেটা আমাদের নাই। আমাদের বলতে কাদের, কোন সেল? প্রাণী কোষ, প্রাণী কোষ স্যার। অ্যানিমাল আমাদের সেলস বলতে নাই স্যার। অ্যানিমাল সেল, রাইট, প্রাণী কোষ। তাহলে আমাদের বলতে প্রাণী কোষ বা অ্যানিমাল সেল। যেহেতু আমাদের ইংলিশেই সবকিছু উত্তর দিতে হবে, আনসার দিতে হবে, সেই জন্য আমরা ইংলিশ টার্মগুলো ইউজ করলে আমাদের জন্য সুবিধা। তাহলে আমরা দেখছি যে এখানে তিনটা পয়েন্ট নিয়ে বললাম, কিন্তু পরবর্তীতে আরো আলোচনায় আসবে, তখন আমরা বলবো। তাহলে আমরা প্রথমটা কি বললাম, যে অ্যানিমাল সেলের মধ্যে ক্লোরোপ্লাস্ট নাই, প্ল্যান্টে আছে। অ্যানিমাল সেলের মধ্যে সেল ওয়াল নাই, প্ল্যান্টের মধ্যে আছে। অ্যানিমাল সেলের মধ্যে তোমার সেন্ট্রাল ভ্যাকুয়াল, বড় সাইজের ভ্যাকুয়াল নাই, কিন্তু প্ল্যান্ট। সায়েন্টিস্টের মতো চিন্তা করবে। সায়েন্টিস্ট মানে হচ্ছে যে তুমি বায়োসায়েন্স পড়লেই সায়েন্টিস্ট, ব্যাপারটা এরকম না। তুমি তোমার বিজনেস ফ্যাকাল্টি, তোমরা ম্যাক্সিমামই এখানে বিজনেস ফ্যাকাল্টির আছো, তুমিও তোমার ইসে বিজ্ঞানীর মতো কিভাবে চিন্তা করতে পারবে বা করবে, সেটার 5টা অপশন আছে। তাহলে 5টা অপশন প্রত্যেকটা নিয়ে আলোচনা করব। তো সেই জন্য আমি পরের স্টেপগুলোতে যাই। তাহলে প্রথম স্টেপটা কি আছে? প্রথম স্টেপটা হচ্ছে অবজারভেশন। তুমি যে কোনো একটা কিছু অবজার্ভ করবে, এটা হলো প্রথম স্টেপ। তুমি প্রথমেই একটা ডিসিশন দিতে পারবে না, দিলে সেটা সায়েন্টিফিক ওয়েতে হলো না। প্রথমেই কি করতে হবে, তোমাকে অবজারভেশনে যেতে হবে, অবজার্ভ করবে। ধরো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে কি, মানুষের ঠান্ডা লাগলে তখন কিছু হার্বস মানুষজন খেয়ে থাকে। যেমন আমরা কি করি, আমরা কিন্তু অনেকেই এরকম ঠান্ডা লাগে, তাহলে তুমি তোমার এটা অবজারভেশন, তুমি বলতে পারো যে তুলসী পাতার রস খায়। এখন তুমি কিন্তু বলতে পারো না যে এটা কাজ করে, তাহলে তুমি বায়াস। তুমি বলতে পারো না এটা কাজ করে না, তাহলে তুমি বায়াস। তুমি কোনো এক্সপেরিমেন্ট ছাড়া যদি বলো, তাহলে প্রথম হলো অবজারভেশন। সেকেন্ড কি, সেকেন্ড হলো তোমাকে একটা হাইপোথিসিস ফর্মুলেট করতে হবে, হাইপোথিসিস দাঁড় করাতে হবে। কি, যে ওরা যে হার্বটা খায়, এসিনিসিয়া, অর্থাৎ সেই এসিনিসিয়া, ওই যে হার্বটা, সেটা তারা খায়। বা ধরো আমাদের এখানে তুলসী পাতার রসের কথা তুমি ধরো, এরকমটা যদি হয়, সেই ক্ষেত্রে তুমি হাইপোথিসিস থাকবে এরকম, যে এটা ঠান্ডা লাগার যে ডিউরেশন সেটা কমায়, বা এটা ঠান্ডা লাগার যে সিমটম গুলো আছে সেটা কমায়। দ্যাট মিনস এটা হয়তো উপকার করে। শুধু এটাতে থাকলে তখন তুমি বায়াসড হয়ে গেলে। তোমার কিন্তু এটাও বলতে হবে যে হয়তো এটা কোনো কাজ করে না। তাহলে তুমি দুইটাই বললে, যে এটা কোনো ইফেক্ট হয়তো আছে, পজিটিভ ইফেক্ট আছে, আবার তুমি এটাও বললে হয়তো এটা কোনো পজিটিভ কোনো ইফেক্ট নাই। এটা হলো তোমার হাইপোথিসিস। তুমি কিন্তু এখনো ডিসিশনে আসোনি। থার্ড স্টেপে কি করবে, তুমি একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করবে। এক্সপেরিমেন্ট ডিজাইন করবে, সেই এক্সপেরিমেন্টটা কিভাবে ডিজাইন করবে, যে ওইটা তুমি একটা গ্রুপ অফ পিপল নিবে, 2 ভাগ করবে, তাদেরকে কি করবে, ওই 2 ভাগের মধ্যে আবার 2 ভাগ করে হবে। আমি পরের স্টেপে ওটা দেখাবো। করে তুমি এক্সপেরিমেন্ট করে তারপর তুমি ডিসিশন দিবে ঘটনাটা কিরকম। এখন ধরো তুমি একটা এক্সপেরিমেন্ট করছো, তাহলে প্রথম হলো অবজারভেশন, সেকেন্ড হলো তুমি একটা হাইপোথিসিস দাঁড় করিয়েছো, থার্ড হলো তুমি একটা টেস্ট প্ল্যান জেনারেট করেছো, ফোর্থ হলো তুমি সেটা এক্সপেরিমেন্ট এখন কন্ডাক্ট করবে। তুমি চিন্তা করলে আমি এই সেমিস্টারে খুব সিরিয়াস থাকবো, আমি একটা ভালো গ্রেড আর্ন করব, কিন্তু করে তুমি যদি সেটা রিপোর্ট না দাও, তাহলে তো তোমার আলটিমেটলি সেটা আউটপুট তুমি পাবে না। তাহলে থার্ড স্টেপটা কিন্তু তোমার প্ল্যান করা, ফোর্থ স্টেপ কিন্তু এক্সিকিউশনে যাওয়া। তাহলে এক্সিকিউট কি করছো, ধরো ক্লাসে ধরে নিলাম আমরা কয়জন, 60 জন স্টুডেন্ট আছে, 60। তাহলে 60 স্টুডেন্টকে আমি 2 ভাগে ভাগ করলাম, 30-30। এখন 30, যে প্রথম 30 যে গ্রুপ, তাদেরকে আবার 2 ভাগ করলাম, যে তাহলে 30 প্রথম গ্রুপটাকে আমি এ গ্রুপ নাম দিলাম, পরের 30টাকে বি গ্রুপ নাম দিলাম। এ গ্রুপের মধ্যে আবার 2টা গ্রুপ করলাম, A1 A2। তাহলে A1 এর মধ্যে 15 জন, A2 এর মধ্যে 15 জন। তাহলে এই যে প্রথম গ্রুপটার মধ্যে আবার A1, তাদেরকে আমরা কোনো ধরনের ওষুধ দিব না, কিন্তু তাদেরকে আমরা ওষুধ না দিলেও
এমন ভাবেই তাদেরকে ট্রিট করব। ফর এক্সাম্পল আমরা সব এই যে হার্বটা নিয়ে এক্সপেরিমেন্ট করছি, সেই হার্বটা ধর একটা ক্যাপসুলের মধ্যে ঢুকানো। তাহলে যাদেরকে কোনো ওষুধ দিব না তাদেরকেও কিন্তু ক্যাপসুল দিব, কিন্তু সেই ক্যাপসুলের মধ্যে কি থাকবে না, ওই হার্বটা থাকবে না। এটাকে কি বলে? এটাকে বলে প্লাসিবো। এরকম প্রনাউন্সিয়েশন এরকম প্লেসিবো বলে, বাট প্লাসিবো এটাই হচ্ছে প্রনাউন্সিয়েশন, বাট প্লেসিবো বললেও আইদার ইজ ওকে। তাহলে প্লেসিবো বলো প্লাসিবো বলো যেটাই হোক না কেন, এই প্লেসিবো গ্রুপটা কি করে, তোমার তারা কিন্তু একটা ক্যাপসুল খেয়েছে কিন্তু ওর মধ্যে কোনো এই হার্বটা নাই, এবং যে দিবে সেও কিন্তু কি কোনো বায়াসড ওয়েতে দিবে না, সেও জানে না, লেবেলিং করা থাকবে 1 নাম্বার অথবা 2 নাম্বার এরকম লেবেল করা থাকবে। তাহলে 1 নাম্বারে কি আসলে প্লেসেবল নাকি ওই হার্বটা, সেটা তুমি জানবে না। তুমি ধরো তোমার এই A1 15 জন গ্রুপকে তুমি এরকমটা দিবে, ওকে। তাহলে এই A1 কে আসলে তোমরা কি দিয়েছো? প্লেসেবো দিয়েছো। আর A2টাকে কি দিয়েছো? তুমি এই হার্ব দিয়েছো। এখন তুমি যদি জানোই যে আমি এই গ্রুপটাকে হার্ব দিয়েছি, তা তো তুমি বায়াসড হবে। সেই জন্য এই প্রথম যে 30 জন আছে সেই 30 জনের মধ্যে আমরা 30টা ক্যাপসুল দিব। সেই 30টা ক্যাপসুলের মধ্যে 15টা ক্যাপসুল আছে কি যার মধ্যে প্লেসেবো অবস্থা আছে, আর 15টার মধ্যে কি আছে, হার্ব দেওয়া আছে। শুধু নাম্বারিং করা আছে 1 2, আমরা জানি না একে কি প্লেসেবো নাকি একে হার্ব। আচ্ছা দিলাম। তাহলে আলটিমেটলি 15 জন কি পেলো? 15 জন এমন একটা ক্যাপসুল পেলো যেটার মধ্যে কোনো আসলে হার্ব নাই, হার্বের বদলে অন্য কিছু দেওয়া আছে যার কোনো ইফেক্ট নাই। আর 15 জন কি ওই হার্বটা দেওয়া আছে। এটা কখন দিব? ঠান্ডা লাগার আগেই। ঠান্ডা লাগার আগে এই 15 30টা এই গ্রুপ এ কে দিলাম। তাহলে এই গ্রুপের মধ্যে আবার দুই ভাগ আছে, A1 A2। তাহলে কাকে A1 বললাম? ধরো যারা ক্যাপসুল র্যান্ডমলি ক্যাপসুল এ পেয়েছে তাদেরকে A1 বললাম, মানে 1 নাম্বার 1 ক্যাপসুলটা পেয়েছে তাদেরকে A1 বললাম। আর যারা নাম্বার 2 ক্যাপসুলটা পেয়েছে তারা A2 বললাম। এবার আসি যে ঠান্ডা, এখন সবার ঠান্ডার সিজন চলে আসলো। এখন আমরা দেখব যদি এমনটা হয় যে এই 30 জনের মধ্যে কারো কারো ঠান্ডা লাগে না আর কারো কারো ঠান্ডা লেগেছে, তাহলে আমরা বুঝতে পারবো এটা কাজ করছে। যাদের লাগেনি ধরে নিব তাদের হয়তো ওষুধটা কাজ করছে বলেই, হার্বটা কাজ করছে বলেই তোমার আর তাদের ঠান্ডা লাগেনি। আরেকটা গ্রুপ আমরা কি করছি, এটা কিন্তু ঠান্ডা লাগার আগেই এটা দিয়ে দিলাম। আরেকটা গ্রুপ ধরো 30 জন যারা আছে বি, তাদের প্রত্যেকেরই ঠান্ডা লেগেছে। ঠান্ডা লাগার পরে তাদেরকে কি করেছি, তাদেরকে ধরো এরকম প্লেসিবো দিলাম, আবার তাদেরকে কি করলাম, ওই হার্বটা সহ দিলাম। তো যাদের প্লেসিবো দেওয়া হয়েছে তাদের তো ঠান্ডা ওই সময় লাগবে, দীর্ঘ সময় লাগবে ভালো হতে। আর যাদের হার্বটা যদি কাজ করে থাকে তাহলে কি করবে, তাড়াতাড়ি তোমার তার ঠান্ডা লাগাটা ভালো হয়ে যাবে। এটা হলো এখানকার প্রেডিকশন। এখন তুমি এক্সপেরিমেন্ট করছো, করার পরে তুমি এখানকার রেজাল্ট যেটা বলে যে যাদের ঠান্ডা লাগার আগে ওষুধ দেওয়া হয়েছে, দুই গ্রুপই হার্ব দেওয়া হয়েছে বা হার্বের মতো মনে করেছে বাট আসলে হার্ব নাই, প্লেসিবো গ্রুপ, প্রত্যেকেরই ঠান্ডা লেগেছে। আবার ঠান্ডা লাগার পরে যে গ্রুপদেরকে দেওয়া হয়েছে দেখা গেছে সবারই একই সময় ভালো হয়েছে। এই কথাটা মিনিং কি? এই কথাটা মিনিং হলো ওই হার্বটা যে মানুষ খায় আসলে ওই হার্বের কোনো কার্যকারিতা নাই। ওই হার্বের কোনো কার্যকারিতা না থাকার কারণে যারা প্লেসিবো গ্রুপ ছিল, হার্ব আসলে নাই, সে মনে করেছে আমি খেয়েছি। আচ্ছা কে আমাকে বলতে পারবে ওই প্লেসিবো গ্রুপটা কেন দেওয়া হয়েছিল দুই জায়গায়? প্লেসিবো গ্রুপটা কেন দেওয়া হয়েছে কেউ বলতে পারবে কেন? মানে ওষুধের মতো তারা খেলো কিন্তু ওষুধ না ওটা, কিন্তু সে কিন্তু বুঝতে পারবে না যে খেলো। স্যার যাতে কোনো বায়াস কাজ না করে। এখানে কার বায়াস? মানে যে খেয়েছে তার নাকি তুমি এক্সপ্লেন করছো তোমার? স্যার যে খেয়েছে তার। কি ধরনের বায়াস? অনেকের মনে হতে পারে যে আমি ওষুধ খাইনি তো আমার হচ্ছে এক্স্যাক্টলি ওষুধ এক্স্যাক্টলি থেকে যাবে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। সাইকোলজিক্যাল ইস্যু। সে মনে করবে কি ভাই আমি তো ওষুধ খাইনি আমার তো ঠান্ডা লাগবেই। আরেকজনের কি মনে হবে, আরে আমি ওষুধ খেয়েছি তাতে ভালো হয়ে যাব। এবং
কেউ যখন এরকমটা হয় অসুস্থ হওয়ার পরে না আমি ভালো হব না, তার কিন্তু আসলেই একটুখানি সময় লাগে। আবার তুমি ডাক্তারের কাছে গেছো, তুমি জানো না এই আর এই তো দেখি বাইরে হয়ে গেল। হ্যাঁ একটু রিকানেক্ট হচ্ছিল। ওকে, আচ্ছা অসুবিধা নাই, আমি তার আগে আবার একটু ইয়ে করব, মানে তোমাদের অ্যাটেন্ডেন্স দেওয়া সহ, বা একটা কাজ করতে পারি, আজকে হয়তো একটু শর্ট করতে পারি। 3 মিনিট আগে বলো, আমি যারা পরে এসে ওদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব, ঠিক আছে? স্যার একটু দিয়ে নেন স্যার, নেট স্যার অনেক বাজে অবস্থা স্যার। আচ্ছা আমি দিয়ে দিব, বললাম তো আমি তো তোমার ব্যাপারে আমি কনসার্ন। ওকে, তাহলে কি হলো, তাহলে আমরা বুঝলাম যে সাইকোলজিক্যাল কোনো ইফেক্ট নাই, সেই সাইকোলজিক্যাল ইফেক্ট ছাড়াই জিনিসটা আনবায়াসড ওয়েতে তোমার ইয়ে হয়েছে। 5 নাম্বার যেটা, সেটা কি, সেটা হলো তুমি একটা ডিসিশন এখন আসবে যে ওই ওষুধটা কি আসলে কাজ করে নাকি করে না, ঠিক আছে? এভাবে করে তাহলে কয়টা স্টেপ আমরা আলোচনা করলাম? আমরা সায়েন্টিফিক ওয়েতে চিন্তা করতে গেলে কয়টা স্টেপ ফলো করতে হবে? আমি কি আছি তোমাদের সাথে? স্যার পাঁচটা। 4টা কেন রে? এটা তো 5টা। কি কি বলো? প্রথমটা অবজারভেশন, মেক অবজারভেশন, তারপরে হাইপোথিসিস ফর্মুলেট প্রেডিক্ট করা, হাইপোথেসিস, তারপরে টেস্ট প্ল্যান প্রেডিকশন, তৈরি করা, 4 নাম্বারটা এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করা, এক্সপেরিমেন্ট, 5 নাম্বারটা কনক্লুশন এন্ড ডিভিশন। কনক্লুশন, ডিসিশন মেক করবা, ঠিক আছে? ওকে, তাহলে বায়োলজির ম্যাক্সিমাম জিনিসই হলো খালি চোখে দেখা যায় না, অনেক কিছু নিয়ে ডিল করে যেটা খালি চোখে দেখা যায় না। যেহেতু খালি চোখে দেখা যায় না, সেহেতু যখন মাইক্রোস্কোপ আবিষ্কার হলো সেই 17শ সেঞ্চুরির দিকে, তখন তোমার আস্তে আস্তে করে বায়োলজির ইম্পর্টেন্সটা অনেক বেড়েছে। মানুষ তখন কি করতে পেরেছে, মানুষ তখন এটা দেখতে পেরেছে খালি চোখে, খালি চোখে না, মাইক্রোস্কোপ ইউজ করে দেখতে পেরেছে। এবং বায়োলজির এরকম বিভিন্ন ব্রাঞ্চ আছে, তার মধ্যে কয়েকটা ব্রাঞ্চ নিয়ে তোমাদেরকে একটুখানি বলছি। যারা প্ল্যান্ট নিয়ে ডিল করে সেই ডিপার্টমেন্টের নাম কি বা সাবজেক্টের নাম কি? বোটানি। যারা প্ল্যান নিয়ে ডিল করে, তাহলে যে প্ল্যান নিয়ে ডিল করে তাকে কি বলে? বোটানিস্ট। যে অ্যানিমেল নিয়ে ডিল করে বা যে সাবজেক্টে অ্যানিমেল নিয়ে ডিল করা হয় বা পড়াশোনা করা হয়, সেটা কোন সাবজেক্ট, কোন ডিপার্টমেন্ট? জুলজি। যে সাবজেক্টে বা যে ডিপার্টমেন্টে তোমার মাইক্রোস্কোপিক অর্গানিজম, মাইক্রোস্কোপিক মানে হচ্ছে খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ ইউজ করে দেখতে হয়, যেমন ধরো ব্যাকটেরিয়া, ভাইরাস, এরকম টাইপের, সেই ডিপার্টমেন্টের নাম কি বা সাবজেক্টের নাম কি? মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি। মাইক্রো কথাটা মানেই কিন্তু ছোট, আর ম্যাক্রো কথাটা মানে বড়, তাহলে মাইক্রোবায়োলজি। এখন তুমি এই মাইক্রোবায়োলজিতে তুমি যেটা মাইক্রোস্কোপিক অর্গানিজম বলছো, খালি চোখে দেখা যায় না, সেটা নিয়ে তুমি পড়াশোনা করবে। এখন কথা হলো সেখানে ভাইরাসও আছে, ব্যাকটেরিয়া আছে, কিন্তু মাইক্রোবায়োলজি বললে তাহলে কি স্পেসিফিক্যালি বোঝা যায় যে তুমি আসলে কি ভাইরাস নিয়ে স্টাডি করছো নাকি ব্যাকটেরিয়া নিয়ে স্টাডি করছো, সেটা কি বোঝা যায়?
যায় না। তুমি সব যেটা খালি চোখে দেখা যায় না সেই সব জিনিস নিয়ে স্টাডি করছো। তাহলে সেটার কারণে আরো এটার ব্রাঞ্চিং আছে, যে ব্যাকটেরিয়া নিয়ে ডিল করে, ব্যাকটেরিয়া নিয়ে স্টাডি করে, সেই সাবজেক্টের নাম কি, বা ওই যে সাবজেক্ট আলোচনা করা হয় ব্যাকটেরিওলজি। যে ভাইরাস নিয়ে ডিল করে বা পড়াশোনা করা হয় সেটা কি বলে, ভাইরোলজি। ঠিক একইভাবে যে ফাঙ্গাস নিয়ে ডিল করে বা ফাঙ্গাস নিয়ে পড়াশোনা করেন যে সাবজেক্টে, সেটা কি, মাইকোলজি। দেন ইনসেক্ট নিয়ে যারা পড়াশোনা করে, পোকামাকড় নিয়ে, সেটাকে কোন সাবজেক্ট বলে, এন্টোমোলজি। তারপরে বার্ডস নিয়ে যারা পড়াশোনা করে তাদেরকে কি বলে, অর্নিথোলজি। তাহলে একটু রিকল করি, প্ল্যান্ট নিয়ে কোন সাবজেক্ট আলোচনা করা হয়, বোটানি, অ্যানিমাল নিয়ে, জুলজি, মাইক্রোস্কোপিক অর্গানিজম নিয়ে, মাইক্রোবায়োলজি, ব্যাকটেরিয়া নিয়ে, ব্যাকটেরিওলজি, ভাইরাস নিয়ে, ভাইরোলজি, ফাঙ্গাস নিয়ে। মাইকোলজি। এখন তুমি যদি কথার কথা, যদি কখনো পরীক্ষা প্রশ্ন আসে, তুমি ভাইরাস নিয়ে ভাইরোলজি বলে, আচ্ছা ঠিক আছে তাহলে ফাঙ্গাস নিয়ে ফানজিওলজি, এরকম কি একটা কিছু তুমি তোমার মতো করে বানিয়ে দিলে, তাহলে কি হবে? নো। হবে না কিন্তু, ঠিক আছে, ওটা কিন্তু মাইক্রোলজি। ঠিক একইভাবে ইনসেক্ট নিয়ে যে সাবজেক্টে পড়াশোনা করে, এনটোমোলজি। এমটোলজি। এন্টোমোলজি। আচ্ছা, যে বার্ড নিয়ে পড়াশোনা করে, অর্নিথোলজি। অর্নিথোলজি। ঠিক আছে, স্যার তাহলে সবাই বলো। অ্যাটেন্ডেন্সের জন্য বলতেছিল স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে অ্যাটেন্ডেন্স দিচ্ছি। স্যার হ্যালো, হ্যাঁ বলো। আমার অ্যাটেন্ডেন্স কি নিয়েছেন? তাজবি সাফা একটু চেক করেন তো। সানি দেখুন, সমস্যা নেই। স্যার আপনি স্ক্রিনে দেখালে ভালো হইতো। আচ্ছা আমাদের ক্লাস শেষ করুন। বহুত দেরি আছে। স্যার আপনি স্ক্রিনটা শেয়ার দিলে স্যার ভালো হতো স্যার। ওকে, কথা হলো এখানে, মানে যেহেতু এই সেমিস্টার থেকে তোমার নিয়ম হচ্ছে প্রথম 10 মিনিটের মধ্যে যদি অ্যাটেন্ডেন্স না দেওয়া হয় বা না কেউ যদি জয়েন না করতে পারে, ঠিক আছে, সেই ক্ষেত্রে অ্যাটেন্ডেন্স ওটা নেয় না, সিস্টেম নেয় না। ঠিক একইভাবে যারা শুরু থেকে ক্লাসে ছিলে তাদের অ্যাটেন্ডেন্স নিয়েছে, আর যারা পরে এসছো তাদের ক্ষেত্রে অ্যাটেন্ডেন্স সিস্টেম নিবে না। তারপরেও আমাকে বলো, আমি দিয়ে দেখি, কিন্তু মনে হয় না সিস্টেম নিবে, কারণ অলরেডি আমাকে একটা নোটিফিকেশন দেখিয়েছে আমি ঢোকার স্যার পর। রাশিদুল ইসলাম সিএম কে স্যার প্রেজেন্ট দিয়েছিলেন স্যার। বলো, নাম বলো। রাশিদুল ইসলাম সিএম স্যার। রাশিদুল ইসলাম, দাঁড়াও, আর এস, রাশিদুল ইসলাম। হ্যাঁ স্ক্রিন শেয়ার করলাম, তাতে কি লাভ হবে বলো। আইরিস চেক করলেই হবে যে অ্যাটেন্ডেন্সটা দেওয়া হয়েছে নাকি। সেটা তো আমি তোমাকে বললে যদি তুমি আমার কথার উপর রিলাই করতে না পারো, তাহলে তোমার দেখে কি লাভ বলো। স্যার রাইয়ান হাসান। হ্যাঁ বলো। স্যার রাইয়ান হাসান, RAIYAN। আরেকবার বলো। স্যার ফার্স্ট আনিসা। ইয়েস স্যার। সেকেন্ড স্যার রাশিদুল ইসলাম সিএম দেখেন স্যার। আচ্ছা আমি আরেকবার ডাকি, তারপর দেখো। ফাতেমা, রায়হান, রায়হানেরটা তো আছে, কে প্রেজেন্ট? স্যার ফাতেমা। ওকে, তারপর হচ্ছে আদিব, স্যার আমারটা Then- স্যার তাজবি স্যার 4 নাম্বার। আমি প্রত্যেকের নাম ডাকছি। রেহনুমা,
মানে যাদেরটা দেওয়া আছে অ্যাটেন্ডেন্স তাদেরটা ডাকছি না। রেহনুমা, তারপর হচ্ছে নাদির, ইরিনা, প্রেজেন্ট অতসী, স্যার 16 অতসীর পরে হচ্ছে ফারিনা, নাজিয়া, নাজিয়া সুলতানা, প্রেজেন্ট স্যার আইনুল, স্যার কে প্রেজেন্ট বললে? নাজিয়া নাকি নাজিয়া সুলতানা? নাজিয়া সুলতানা দেন তানজিলা, ইয়ামিন, ইয়েস স্যার। ট্রিঙ্কেল, সিফাত, Yes sir, yes sir. কে? Twinkle. স্যার রাশিদুল ইসলাম সিএম দেখেন স্যার। তারপরে হলো নিলয়, প্রেজেন্ট স্যার। মাহিদুল, রাজিয়া, অয়ন, রায়হান, Yes sir, Ryan. Ryan present. উষা, Yes sir. স্যার ফজলে আরিক ফজলে প্রেজেন্ট রাব্বি, স্যার, আরিক প্রেজেন্ট প্রেজেন্ট আরিফ স্যার। present, মুহিব, প্রেজেন্ট স্যার। ওকে, লেট সাবমিট দিলাম। ও নিয়েছে, দ্যাটস স্যার গুড, সাকসেস। Yes sir, nice. ওকে, Thank you sir. Thank you. থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম ওকে, স্যার। আসসালামু আলাইকুম। তাহলে নেক্সট ক্লাস আমাদের ইন পার্সন হবে, ঠিক